তো আজকে লেসন 5-এ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুপস। তো আগের লেসনে আমরা দেখেছিলাম যে কিভাবে বিভিন্ন রকমের কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো অ্যাপ্লাই করতে হয়। তো কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাপ্লাই করার যে রুলস রেগুলেশন সেগুলো অনেকটাই সি সি প্লাস প্লাস এর মতো। সিমিলারলি লুপের ফাংশনালিটিও সি সি প্লাস প্লাস যেমন ছিল, যে লজিক ছিল সেই সেম লজিকেই হয়। তো আমরা দেখবো যে কিভাবে এই লুপগুলো ব্যবহার করতে হয়। সো লেটস স্টার্ট। বেসিক হোয়াইল লুপ আমরা অলরেডি এটা সম্পর্কে জানি। আমরা যখন সি সি প্লাস প্লাস কোর্স করেছি তখন দেখেছি যে কিভাবে হোয়াইল লুপ ইউজ করতে হয়। তো এটা হচ্ছে যে বেসিক ফরম্যাট অফ হোয়াইল স্টেটমেন্ট। এটা হচ্ছে যে প্রথমে আমাদের এই হোয়াইল কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। তো হোয়াইল কিওয়ার্ডটা ব্যবহার করার পর আমাদের প্যারেনথেসিস এর মধ্যে একটা এক্সপ্রেশন থাকে, এবং বেসিক্যালি এই এক্সপ্রেশন গুলো নর্মালি যে কোনো ধরনের কন্ডিশন থাকে, অর্থাৎ বুলিয়ান এক্সপ্রেশন থাকে। তো আমি বুলিয়ান এক্সপ্রেশন সম্পর্কে অলরেডি বলেছি যে আইদার সেখানে ট্রু থাকবে অর ফলস থাকবে। তো বুলিয়ান এক্সপ্রেশন আগের লেসনে যেটা আমি বলেছিলাম যে বুলিয়ান এক্সপ্রেশন গুলোতে সেই এক্সপ্রেশনের রেজাল্ট হয় ট্রু হবে, না হয় ফলস হবে। তো এখানে হোয়াইল কিওয়ার্ডের পরে এই এক্সপ্রেশনের যদি অ্যান্সারটা ট্রু হয়, তাহলে এখানে যে স্টেটমেন্টটা থাকবে সেই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। আর যদি এই এই এক্সপ্রেশনের রেজাল্টটা ফলস হয়, যদি ফলস হয়, তাহলে আর এই স্টেটমেন্টটা আমার এক্সিকিউট হবে না। তো এই স্টেটমেন্ট এক্সিকিউট না হয়ে এরপরে হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। যদি এখানে ফলস হয়, হোয়াইল লুপটা ব্রেক হয়ে যাবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হোয়াইল লুপের বেসিক ফরম্যাট, যে ফরম্যাট ব্যবহার করে আমরা যে কোনো ধরনের হোয়াইল লুপ ইউজ করতে পারি। সো লুপের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে লুপ কেন ব্যবহার করতে হয়। যেমন হচ্ছে যে আমাদের একই স্টেটমেন্ট যদি মাল্টিপল টাইমস যদি আমাদের রান করতে হয়, ফর এক্সাম্পল আমাদের 100 স্টুডেন্ট রয়েছে, যদি আমাদের 100 স্টুডেন্ট থাকে, তো আমরা যদি 100 স্টুডেন্টের জন্য রেজাল্ট ক্যালকুলেট করতে চাই, তো দেখা যায় যে সব স্টুডেন্টের রেজাল্ট ক্যালকুলেশন একই ফর্মুলা দিয়েই করা হয়। অর্থাৎ সেম ফর্মুলা আমাকে কি করতে হচ্ছে, এই 100 জন স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আহ 100 জন স্টুডেন্টের জন্য আমার সেম ফর্মুলা 100 বার অ্যাপ্লাই করতে হয়। তো এই যে সেম কাজটা বারবার করা, বারবার রিপিট করা, সো এই ধরনের কাজগুলোর জন্য আমাদের লুপের প্রয়োজন। তো তার মধ্যে একটা ইফেক্টিভ একটা লুপ হচ্ছে আমাদের হোয়াইল লুপ। সো এই বেসিক যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটটা ব্যবহার করে আমরা হোয়াইল লুপ ব্যবহার করতে পারি। তো এখন যদি আমরা এই হোয়াইল লুপের একটা এক্সাম্পল দেখি, তাহলে আমার মনে হয় যে আহ, এই হোয়াইল লুপের যে কনসেপ্টটা রয়েছে সেটা ক্লিয়ার হবে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা কাউন্টিং লুপ। সো এই লুপ দিয়ে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে আহ, আমরা একটা এখানে হোয়াইল লুপ রান করব, এবং যেটার মাধ্যমে কাউন্ট করব যে কয়টা নাম্বার এখানে আছে, সেই কাউন্টটা করব। দ্যাটস ওয়াই এটার নাম আহ, দেওয়া হয়েছে কাউন্টিং লুপ, বাট এখানে আমরা যেটা ব্যবহার করব, হোয়াইল লুপ ব্যবহার করব। সো এই কোডটার সাথে আমরা অলরেডি কিছুটা হলেও পরিচিত। যেমন হচ্ছে এখানে পাবলিক ক্লাস ইভেন্ট কাউন্টার। আমরা জানি যে আমরা যখন জাভাতে কোনো কোড করতে চাই, তো প্রথমে আমাদেরকে একটা ক্লাস ডিফাইন করে নিতে হয়। তো আমাদের এখানে ক্লাসের নাম হচ্ছে ইভেন্ট কাউন্টার, রাইট? ইভেন্ট কাউন্টার হচ্ছে আমাদের ক্লাসের নাম। এরপরে ক্লাসের মধ্যে একটা ফাংশন বা একটা মেথড রয়েছে, সেটা হচ্ছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ফাংশন। তো আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো না কোনো ক্লাসের মধ্যে আমরা যদি যদি মাল্টিপল ক্লাস থাকে, অ্যাটলিস্ট একটা ক্লাসের মধ্যে আমাদের এই মেইন ফাংশনটা থাকতে হবে। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা জানি আমরা যখন যে কোনো প্রোগ্রাম রান করি, আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয় মেইন ফাংশন থেকে। তো এবং জাভার ক্ষেত্রে মেইন ফাংশনের যে প্যারামিটার রয়েছে, সেখানে আমরা জানি যে একটা ভেরিয়েবল থাকে। ঠিক আছে, স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল থাকে, সেটা হচ্ছে args। তো এটা ব্যবহার করে হচ্ছে আমরা যদি
টার্মিনাল থেকে কখনো কোড রান করতে চাই এবং কখন যদি রান করার সময় যদি কোনো ইনপুট দিতে চাই, তখন আমাদের এই আর্গুমেন্টটা কাজে লাগে। সো এটা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে জাভাতে কিভাবে মেইন ফাংশন এভাবে ডিফাইন করতে হয়। তো এখানে একটা ভেরিয়েবল আমি নিয়েছি, সেটা হচ্ছে নাম্বার। নাম্বার ভেরিয়েবলের মধ্যে রয়েছে টু। অ্যাকচুয়ালি আমরা এই লুপের মাধ্যমে এটাই কাউন্ট করতে চাচ্ছি যে টু থেকে শুরু করে আপ টু 20 পর্যন্ত, যে 20 পর্যন্ত, টু থেকে শুরু করে 20 পর্যন্ত আমাদের টোটাল কয়টা ইভেন নাম্বার আছে, জোড় সংখ্যা আছে, এবং সেই জোড় সংখ্যাগুলো কি, সেই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি বের করতে চাই বা সেটা কাউন্ট করতে চাই এবং ডিসপ্লে করতে চাই। তো এখানে একটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার, নাম্বারের ভ্যালু সেট করা রয়েছে ইনিশিয়াল ভ্যালু টু, এরপরে আরেকটা ভেরিয়েবল নেওয়া আছে এন, সেটার ভ্যালু হচ্ছে জিরো। তো এখানে নাম্বার এই ভেরিয়েবলটা দিয়ে আমরা যেটা করতে চাই যে প্রত্যেকটা ইভেন নাম্বার গুলো এই নাম্বার ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করতে চাই, দেন সেটা আমরা ডিসপ্লে করবো। আর এখানে এখানে যে এন এর ভ্যালুটা জিরো নেওয়া হয়েছে, এটা দিয়ে আমরা যেটা করতে চাই যে আমরা কাউন্ট করতে চাই যে কয়টা ইভেন নাম্বার আমরা এখানে পাচ্ছি। সো দুইটা ভেরিয়েবলের অবজেক্টিভ আই থিঙ্ক ক্লিয়ার। একটা দিয়ে আমরা ইভেন নাম্বার গুলো স্টোর করব এবং ডিসপ্লে করব, আরেকটা দিয়ে আমরা ইভেন নাম্বার, কয়টা ইভেন নাম্বার আছে 20 পর্যন্ত সেটা কাউন্ট করার জন্য। সো এখানে আমরা হোয়াইল লুপটা এখানে লিখেছি, আমাদের যে বেসিক ফরম্যাট ছিল, এরপরে এখানে একটা কন্ডিশন থাকতো বা একটা এক্সপ্রেশন থাকতো, বুলিয়ান এক্সপ্রেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার লেস অর ইকুয়াল 20। এখন আপ টু নাও আমাদের নাম্বার ভেরিয়েবলে রয়েছে টু। তো নাম্বার লেস অর ইকুয়াল টু 20, তাহলে এখানে কি হবে, এটা ট্রু হবে। কারণ হচ্ছে আমরা জানি যে টু ইজ লেস অর ইকুয়াল 20। তাহলে এখানে ট্রু পাবো, যখন এটা ট্রু হবে তখন আমাদের এই লাইনটা এক্সিকিউট হবে। অর্থাৎ এই লাইন বলতে হচ্ছে যে এই কন্ডিশন ট্রু হলে এই হোয়াইল লুপের যে স্কোপটা রয়েছে, আমরা জানি যে হোয়াইল লুপের স্কোপটা এখানে আমরা কিভাবে ডিফাইন করেছি, এখানে যে একটা ব্রেকেট এবং এখানে আরেকটা ব্রেকেট, সো এই যে দুইটা ব্রেকেট, ওপেনিং ব্রেকেট এবং ক্লোজিং ব্রেকেট যেটা আমাদের রয়েছে সেকেন্ড ব্রেকেট, তো এই ব্রেকেটের মধ্যে যে কয়টা স্টেটমেন্ট আছে সবগুলো স্টেটমেন্টে কি হবে, আমাদের এক্সিকিউট হবে। কখন, যখন এই এক্সপ্রেশনের ভ্যালুটা আমাদের কি হয়ে যাবে, ট্রু হবে। সো এখন এই তিনটা লাইন এক্সিকিউট হবে। এখানে ফার্স্ট লাইনে যেটা হচ্ছে সেটা হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। সো আমরা জানি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে কি হয়, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমাদের কোনো কিছু ডিসপ্লে করতে হয়। সিতে যেটা আমরা প্রিন্ট ব্যবহার করতাম, আমাদের জাভাতে সেটা ব্যবহার করতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অথবা প্রিন্ট এলএন। তো প্রিন্ট এলএন এবং প্রিন্টের মধ্যে একটা বেসিক ডিফারেন্স রয়েছে, সেটা হচ্ছে যে প্রিন্টের ক্ষেত্রে কোনো নিউ লাইন প্রিন্ট হয় না, মানে অটোমেটিক্যালি কোনো নিউ লাইন প্রিন্ট হয় না। আর প্রিন্ট এলএন এর ক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি একটা নিউ লাইন প্রিন্ট হয়ে যায়। তো আমরা চাচ্ছি যে নাম্বারগুলো এরকম পাশাপাশি আউটপুট হিসেবে দেখানোর জন্য। তো দ্যাটস ওয়াই আমরা এখানে প্রিন্ট এলএন ব্যবহার না করে আমরা এখানে প্রিন্ট ব্যবহার করব। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এরপরে রয়েছে প্যারামিটার হিসেবে এখানে রয়েছে নাম্বার। সো নাম্বার এখানে আমরা জানি যে আমাদের একটা ভেরিয়েবল নাম্বার। সো সোফার আমাদের এই নাম্বার ভেরিয়েবলের ভ্যালু রয়েছে টু। তার মানে এখন এই টুটা আমাদের এখানে ডিসপ্লে হবে, যেমন হচ্ছে এখানে টুটা ডিসপ্লে হচ্ছে আউটপুটে। প্লাস, এই প্লাস সাইনটা হচ্ছে কনকাটিনেশন, আমি এটা বারবার বলি কারণ হচ্ছে আমাদের এটাতেই বারবার ভুল হয় যে আমরা এই প্লাস সাইন মানে কি সেটা জানি না, অনেক সময় এই বিষয়টা আমাদের ভুল হয়ে যায়। তো এখানে জাভাতে যদি আমরা কোনো প্রিন্টএফ স্টেটমেন্টের মাঝখানে কখনো কোনো ভেরিয়েবল এবং কোনো স্ট্রিং বা দুইটা ভেরিয়েবলের মাঝখানে যদি প্লাস সাইন এরকম ভাবে দিয়ে থাকি, তাহলে বুঝতে হবে যে এখানে হচ্ছে যে এখানে যেটা বোঝানো হচ্ছে এটা কনকাটিনেশন। তো এখানে নাম্বার প্লাস স্ট্রিং, একটা স্ট্রিং রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট একটা স্পেস। তো এই ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেস রয়েছে, তার মানে এই নাম্বারটা ডিসপ্লে হবে প্লাস এর ডান পাশে একটা স্পেস ডিসপ্লে হবে। দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি টু, টু এর পরে একটা স্পেস এখানে দেখা যাচ্ছে, রাইট? টু এর পরে একটা স্পেস দেখা যাচ্ছে। তো এরপর আমরা এখানে যেটা করেছি যে নাম্বার প্লাস ইকুয়াল টু টু, এটার মানে হচ্ছে, এই স্টেটমেন্টটার মানে হচ্ছে যে আমাদের এই নাম্বারের সাথে আরো টু যোগ হবে, ঠিক আছে? এটার মানে হচ্ছে নাম্বারের সাথে আরো টু যোগ হবে, কারণ হচ্ছে আহ আমাদের ইভেন সংখ্যা যদি টু হয়
ইভেন নাম্বার জোড় সংখ্যা যদি টু হয়, তো টু এর পরের জোড় সংখ্যাটা কত হবে, এর সাথে যদি আরো টু যোগ করি তাহলে আমরা পাবো ফোর। এই ফোর এর সাথে যদি আবার টু যোগ করি তাহলে কি হচ্ছে আমাদের সিক্স। তো এইভাবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা লুপের মধ্যে প্রত্যেকবার যখন লুপ ঘুরবে তখন আমরা দুই করে যোগ করতে থাকবো, ঠিক আছে। তো দুই করে যোগ করতে থাকলে আমাদের একটা একটা করে কি ইভেন নাম্বার আমরা পেয়ে যাব। তো দ্যাটস ওয়াই এই লাইনটা এখানে লেখা রয়েছে। তো আমরা চাইলে এই লাইনটাকে অন্যভাবেও লিখতে পারি। কিভাবে? যে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস টু। তো এখানে একবারে লেখা রয়েছে নাম্বার প্লাস ইকুয়াল টু টু। আমরা চাইলে অন্যভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস টু। এভাবে লেখা যায়। তো এরপরের কাজ কি? তো এটা দিয়ে, এই নাম্বার দিয়ে তো আমরা ইভেন নাম্বার গুলো পেয়ে যাচ্ছি, বাট আমাদের একই সাথে আবার কাউন্ট করতে হবে যে আমরা কয়টা ইভেন নাম্বার পাচ্ছি। তো এখানে এন প্লাস প্লাস, তো এন প্লাস প্লাস এর মানে কি? এন প্লাস প্লাস এর মানে হচ্ছে যে এখানে এন ছিল কত, জিরো। তো এন প্লাস প্লাস, এন এর ভ্যালু এক ইনক্রিমেন্ট হবে। তো যেহেতু আমরা একটা ইভেন নাম্বার কি করে ফেলেছি, এখানে ডিসপ্লে করে ফেলছি, সো তো তার মানে আমরা একটা ইভেন নাম্বার পেয়ে গেছি। তো দ্যাটস ওয়াই এখানে এন এর ভ্যালু জিরো থেকে আমরা কি করে দিলাম, ওয়ান করে দিলাম। সো এন প্লাস প্লাস, এখন এন এর ভ্যালু ওয়ান। সো এটা ছিল আমাদের ফার্স্ট লুপ। তো আমরা যদি ফার্স্ট লুপটা বুঝি, তো পরের লুপ গুলো বোঝা আমাদের জন্য খুবই সিম্পল হবে। সো সোফার এই তিনটা লাইন এক্সিকিউট হলো, টু এবং সাথে একটা স্পেস ডিসপ্লে হলো। এরপর নাম্বারের ভ্যালু এখন টু প্লাস টু, তার মানে ফোর হয়ে গেল। এরপরে এন এর ভ্যালুটা আমাদের এখন ওয়ান হয়ে গেছে। তো এখন নাম্বারের ভ্যালু যেহেতু ফোর, এই লাইনটা এক্সিকিউট হওয়ার পর আবার সে এই লুপের কন্ডিশনটা চেক করবে, ঠিক আছে। সো আলটিমেটলি এখানে যেটা হচ্ছে যে প্রথমে এই লাইন এক্সিকিউট হলো, তারপরে এই লাইন এক্সিকিউট হলো, দেন এই লাইন এক্সিকিউট হলো। এরপরে আমাদের এই লাইন শেষে আবার সে কোথায় চলে যাবে, এই হোয়াইলের শুরুতে চলে যাবে। তো এখান থেকে আবার এক্সিকিউট হবে। সো এগেইন চেক করবে এখানে কন্ডিশনটা ঠিক আছে কিনা। তো এখন নাম্বারের ভ্যালু হচ্ছে কি, ফোর। সো ফোর লেস অর ইকুয়াল টু টোয়েন্টি। সো এগেইন আমরা দেখতে পাচ্ছি যে এটা ট্রু। তো এটা যখন ট্রু হবে, এগেইন এই লুপটা কি আবার স্টার্ট হবে, ঠিক আছে, এবং সেম প্রসিডিউরটা আবার এক্সিকিউট হবে, সেম প্রসিডিউরটা আবার অ্যাপ্লাই হবে। সো এইভাবে আমাদের দেখা যাবে যে প্রত্যেকবার লুপ ঘুরবে আর এখানে ইভেন নাম্বার গুলো আমাদের ডিসপ্লে হবে। এবং যেহেতু এখানে এন প্লাস প্লাস দিয়ে আমরা প্রত্যেক লুপে কাউন্ট করতেছি যে টোটাল কয়টা লুপ আমরা পাচ্ছি, সো আলটিমেটলি ফাইনালি আমাদের এন এর ভ্যালুটা হবে কত, টেন। কারণ হচ্ছে টু থেকে টোয়েন্টি পর্যন্ত, ঠিক আছে, টু থেকে টোয়েন্টি পর্যন্ত আমাদের টোটাল ইভেন নাম্বার আছে দশটা। তার মানে এই লুপটা 10 বার ঘুরবে এবং এন এর ভ্যালু কিভাবে আমাদের আহ টেন পর্যন্ত গিয়ে স্টপ হবে। তো এখানে ফর এক্সাম্পল আমাদের যখন আহ এখানে যদি যখন টেন টোয়েন্টি আসে, ফর এক্সাম্পল নাম্বারে এখানে যোগ করতে করতে আমাদের নাম্বারের ভ্যালুটা টোয়েন্টি হলো। তো টোয়েন্টি হওয়ার পর কি হবে, টোয়েন্টি হওয়ার পর টোয়েন্টির সাথে যদি টু যোগ হয়, টোয়েন্টি টু হবে। তো এরপর যখন এখানে এসে কন্ডিশনটা চেক করবে যে টোয়েন্টি টু লেস অর ইকুয়াল টু টোয়েন্টি, তখন কিন্তু এখানে ফলস আসবে। যে টোয়েন্টি টু লেস অর ইকুয়াল টু টোয়েন্টি, তার মানে টোয়েন্টি টু হচ্ছে টোয়েন্টির চেয়ে সমান বা ছোট। তো এটা ফলস। তো এটা যখনই ফলস হবে এই লুপটা আমাদের ব্রেক হয়ে যাবে। তার মানে আর এই লুপটা রান করবে না, ঠিক আছে। ব্রেক হয়ে গেলে কি হয়ে যাবে, যে এই লুপের যে স্কোপটা ছিল এই পর্যন্ত, এই কয়টা লাইন, এই লুপের যে স্কোপ ছিল, এই ফার্স্ট সেকেন্ড ব্রেকেট, ওপেনিং সেকেন্ড ব্রেকেট এবং ক্লোজিং সেকেন্ড ব্রেকেট, এটার বাইরে চলে যাবে যখনই ব্রেক হবে। তো বাইরে এসে আমাদের আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন টোটাল, এখানে প্লাস এন, এই প্লাস এন মানে হচ্ছে কনকাটিনেশন। তো প্রথমে এই যে ডাবল কোটেশনের ভিতরে যে স্ট্রিংটা আছে এটা ডিসপ্লে হবে, যেমন হচ্ছে এখানে টোটাল, এই অংশটুকু ডিসপ্লে হবে। এরপরে প্লাস দিয়ে এন, তার মানে হচ্ছে যে এখানে কনকাটিনেশন, তার মানে কনকাটিনেশন মানে জোড়া দেওয়া। তো এখানে এই এটুকু ডিসপ্লে হওয়ার পরে আমাদের কি ডিসপ্লে হবে, এন এর ভ্যালুটা ডিসপ্লে হবে। তো আমরা জানি যে এখানে 20 পর্যন্ত যখন লুপটা ঘুরে তখন এন এর ভ্যালুটা হচ্ছে আমাদের টেন, কারণ দশটা ইভেন নাম্বার এখানে ডিসপ্লে হবে। সো দেন হচ্ছে এই টেন এর ভ্যালুটা এখানে ডিসপ্লে হবে। সো দিস ইজ দ্য কাউন্টিং লুপ, যেটা হোয়াইল লুপ ব্যবহার করে আমরা যে কোনো কিছু কাউন্ট করতে পারি, ঠিক আছে, যে কোনো কিছু কাউন্ট করতে পারি, জাস্ট আমাদের লজিক গুলো এখানে ফর লুপ বা হোয়াইল লুপের মধ্যে অ্যাপ্লাই
করতে হবে। সো এটা ছিল আহ, আমাদের বেসিক ফরম্যাট ওয়াইল লুপের, যে ওয়াইল লুপের এক্সপ্রেশন তারপর স্টেটমেন্ট। সো আমরা সেটা আমাদের জাভা প্রোগ্রামে সেটা অ্যাপ্লাই করে দেখলাম, যে একটা এক্সাম্পল যে কিভাবে এই হোয়াইল লুপটা আমাদের কাজ করে। তো কারণ লুপ হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, আমরা চাই না যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কি আলাদা আলাদা ভাবে কি একটা একটা করে স্টুডেন্টের গ্রেড ক্যালকুলেট করতে, তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা যদি এখানে একটা লুপ ব্যবহার করি, তাহলে হচ্ছে যে এখানে যদি আমাদের একটা স্টুডেন্টের ফর এক্সাম্পল একটা স্টুডেন্টের গ্রেড ক্যালকুলেট করতে যদি আমাদের 3 লাইনের কোড লাগে, তাহলে 100 জন স্টুডেন্টের কোড লিখতে আমাদের 300 লাইনের কোড লিখতে হবে, যদি আলাদা আলাদা ভাবে করতে চাই, যদি ফর লুপ ব্যবহার না করতে চাই বা হোয়াইল লুপ ব্যবহার না করতে চাই। আর যদি হোয়াইল লুপ ব্যবহার করি, তাহলে সেই 300 লাইনের কোড আমাদের 3 লাইনেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে লুপ ব্যবহার করা। So we have to know about the functionality of loop এবং কিভাবে এই লুপটা আমাদের ব্যবহার করতে হয়। এখন ফর এক্সাম্পল আমরা একটা লুপ 100 বার রান করছি, বাট হচ্ছে আহ, আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা এরকম যে আমরা 100 বার রান করতে দিব, বাট যখনই আমরা রেজাল্টটা পেয়ে যাব, সাথে সাথে আমরা আর রান করতে চাই না, লুপটা ব্রেক করতে চাই। ফর এক্সাম্পল আমরা একটা নাম্বার সার্চ করতে চাচ্ছি, যে ফর এক্সাম্পল আমাদের 100 জন স্টুডেন্ট আছে। তো 100 জন স্টুডেন্টের মধ্যে আমি পার্টিকুলার একটা স্টুডেন্টের রেজাল্ট সার্চ করতে চাচ্ছি। তো আমি ডেফিনেটলি সেই স্টুডেন্ট, আমি যদি সেই স্টুডেন্টের রেজাল্টটা সার্চ করতে চাই, আমি যদি সেই স্টুডেন্টের আইডি দিয়ে সেই স্টুডেন্টটাকে সার্চ করতে চাই, তো তা আমাকে এই 100টা স্টুডেন্টের আইডি চেক করতে হবে, রাইট? তো এর মধ্যে যখন আমি সেই পার্টিকুলার ফর এক্সাম্পল আমি 20টা স্টুডেন্টের আইডি চেক করে ফেলেছি। ঠিক আছে, সো 100 জন স্টুডেন্টের মধ্যে আমাদের যদি 100 জন স্টুডেন্ট থাকে, সেই 100 জন স্টুডেন্টের মধ্যে আমি 1 থেকে শুরু করে 1 2 3 এভাবে শুরু করে আমি সার্চ করতেছি যে সেই স্টুডেন্টের আইডিটা ম্যাচ করে কিনা। এরপরে যখন আমি 20তম 20তম বারে যখন আমি চেক করলাম, তখন সেই স্টুডেন্টের আইডিটা পেয়ে গেলাম। তো যদি আমি এই 20তম বারে স্টুডেন্টের আইডিটা পেয়ে যাই, তাহলে আমাকে বাকি যে 80 বার আছে, 80 জন স্টুডেন্ট আছে, সেখানে আমার আর চেক করার প্রয়োজন নেই, কারণ আমি অলরেডি পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? লুপটা ব্রেক করে দিতে হবে। আর যেহেতু আমি অলরেডি আমার রেজাল্টটা পেয়ে গেছি, তো আমি আর অন্য স্টুডেন্ট বা বাকি স্টুডেন্টদের মধ্যে আমি আর সার্চ করব না। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, যে এখানে হচ্ছে যে আমাদের একটা পার্টিকুলার পয়েন্টে এসে আমাদের লুপটা ব্রেক করতে হবে। ঠিক আছে, তো এই ব্রেকটা কিভাবে করব? ঠিক আছে, যেমন হচ্ছে যে আমরা যখন লুপের মধ্যে কন্ডিশন দিয়ে দিই, তো যতক্ষণ পর্যন্ত সেই কন্ডিশনটা ট্রু হয় ততক্ষণ পর্যন্ত লুপ চলতেই থাকে। তো আমরা যদি এখানে কন্ডিশন দিই যে লেস অর ইকুয়াল টু 100, তাহলে এই লুপটা 100 বারই চলবে। বাট আমরা যখন একটা পার্টিকুলার পয়েন্টে রেজাল্টটা পেয়ে যাব, আমরা চাই ওই পয়েন্টেই যেন লুপটা স্টপ হয়ে যায়। তো এটা করার জন্য আমাদের আরেকটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়, সেই কিওয়ার্ডটা হচ্ছে ব্রেক। ঠিক আছে, সেই কিওয়ার্ডটা হচ্ছে ব্রেক। সো ব্রেকিং আউট অফ এ লুপ, একটা পার্টিকুলার পয়েন্টে আমরা লুপ থেকে বেরিয়ে যেতে চাই। তো এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হয়, এই ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করতে হয়। তো আমরা দেখবো যে আগের কোডটা যেমন এরকম ছিল, এটা নিয়ে অলরেডি আলোচনা করেছি। আমাদের যদি আরেকটা ক্লাস থাকে ইভেন্ট কাউন্টার 2, যেখানেও মেইন ফাংশন রয়েছে, মেইন ফাংশনের ভিতর ভেরিয়েবল নাম্বার, নাম্বার ইকুয়াল টু 2, এন ইকুয়াল টু 0। হোয়াইল লুপের মধ্যে আমাদের যে এক্সপ্রেশনটা রয়েছে, নাম্বার লেস অর ইকুয়াল টু 20, রাইট? নাম্বার লেস অর ইকুয়াল টু 20। এখন আমরা চাচ্ছি যে আহ 2 থেকে 20-এর মধ্যে, যে 2 থেকে 20-এর মধ্যে যতগুলো ইভেন নাম্বার আছে, যতগুলো জোড় সংখ্যা আছে, সেখান থেকে আমাদের প্রথম 5টা জোড় সংখ্যা আমরা চাই। আমরা যদি ন্যূনতম 5টা জোড় সংখ্যা যদি পেয়ে যাই, আমরা আর লুপটা রান করতে চাই না, বা 5টার বেশি ইভেন নাম্বার আমরা দেখতে চাই না। তো আমাদের কোডটা যদি, আমাদের প্রবলেমটা যদি এরকম থাকে, তাহলে আমাদের এই সিনারিওর জন্য আমাদের যেটা করতে হবে, যে যখনই আমরা 5টা ইভেন নাম্বার, 5টা জোড় সংখ্যা পেয়ে যাব, সাথে সাথে আমাদের লুপটা ব্রেক করে দিব।
যে আর লুপ চালানোর আমাদের প্রয়োজন নেই। তো আগের কোডে আমরা দেখেছিলাম যে টোটাল আমাদের 10টা ইভেন নাম্বার এখানে প্রিন্ট হয়েছিল। তো আমরা এবার চাচ্ছি যে সর্বোচ্চ 5টা ইভেন নাম্বার আমরা এখানে কি করব, এক্স্যাক্টলি 5টা ইভেন নাম্বার আমরা ডিসপ্লে করব। তো এখানে তাহলে আমরা জানি যে এই এন ভেরিয়েবলটা আমরা ব্যবহার করেছিলাম কিসের জন্য, যে কয়টা ইভেন নাম্বার হচ্ছে সেটা কাউন্ট করার জন্য। তার মানে হচ্ছে যে প্রত্যেক লুপে আমরা কি করছি, এন প্লাস প্লাস করছি। তো আমরা যখনই এন এর ভ্যালু 5 পাবো, অর্থাৎ 5টা ইভেন নাম্বার হয়ে গেছে, তখনই আমরা কি করব, ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করব। সো হোয়াইল লুপের ভিতরে এক্সপ্রেশন লেস অর ইকুয়াল টু 20, এটা যতক্ষণ ট্রু হবে হোয়াইল লুপটা চলতে থাকবে। দেন চেক করবে যে ইফ এন ইকুয়াল টু 5, তখন কি হবে, ব্রেক হবে। তার মানে 5টা ইভেন নাম্বার পেয়ে গেলে আমাদের লুপটা ব্রেক হয়ে যাবে। এরপর রয়েছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নাম্বার প্লাস স্পেস। আমরা এটা অলরেডি জানি, আগের কোডটাতে ছিল, যেখানে নাম্বারটা প্রিন্ট করবে প্লাস একটা হচ্ছে কি স্পেস প্রিন্ট করবে, নাম্বারের পরে একটা স্পেস প্রিন্ট হবে এখানে। এরপরে নাম্বার প্লাস ইকুয়াল টু 2, এটাও জানি যে এটা মানে হচ্ছে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 2, 2 যোগ হচ্ছে। এরপরে এন প্লাস প্লাস সম্পর্কেও আমরা জানি যে এখানে কাউন্ট করা হচ্ছে যে কয়টা ইভেন নাম্বার আমরা পাচ্ছি। তো সোফার এখানে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে হচ্ছে এই লুপের মাধ্যমে আমরা যখনই 5টা ইভেন নাম্বার পেয়ে যাবো, এইভাবে 5টা ডিসপ্লে হওয়ার পর, ঠিক আছে, পরের বার যখন লুপ চেক করবে যে n ইকুয়াল টু 5 কিনা, আমরা অলরেডি 5টা ইভেন নাম্বার প্রিন্ট হয়েছে কিনা, যদি হয়ে থাকে সাথে সাথে লুপটা ব্রেক হয়ে যাবে। ব্রেক হওয়ার পর কি হবে, তো যখনই লুপটা ব্রেক হবে, আমরা জানি যে আমাদের এই লুপের স্কোপটা হচ্ছে এই পর্যন্ত। যখনই ব্রেক হবে তখন এই লুপের বাইরে চলে আসবে আমাদের, ঠিক আছে। সো ব্রেক স্টেটমেন্ট আমাদেরকে কোথায় নিয়ে যাবে, ব্রেক স্টেটমেন্ট আমাদের এখান থেকে এই লুপের বাইরে নিয়ে আসবে। সো এটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। যখনই ব্রেক এক্সিকিউট হবে, সাথে সাথে আমাদের এই কোডের কন্ট্রোলটা এখান থেকে কোথায় চলে আসবে, এই হোয়াইল লুপের স্কোপের বাইরে চলে আসবে। বাইরে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টোটাল প্লাস হচ্ছে কি এখানে এন। তার মানে হচ্ছে আগের কোডে যে লাস্ট একটা লাইন ছিল যে টোটাল কয়টা নাম্বার প্রিন্ট হয়েছে সেটা ডিসপ্লে করার জন্য, সো এখানে এই লাইনটা আমাদের ডিসপ্লে হবে যে টোটাল 5। তো আগের কোডের সাথে এই কোডের জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে কি আমরা এখানে আগের লুপটা আমরা কখনো ব্রেক করিনি, বাট এখন আমাদের আরেকটা অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন যে ব্রেক করার প্রয়োজন। সো আমরা এখানে ব্রেক স্টেটমেন্টটা ব্যবহার করে আমরা এখানে কি করলাম, যে লুপটা একটা পার্টিকুলার পয়েন্টে এসে ব্রেক করে দিলাম। সো এটা হচ্ছে যে ব্রেকিং আউট অফ এ লুপ। So when a break statement is executed in a while loop, the loop ends immediately. Immediately loopটা ব্রেক হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এরপরে আমরা এখন আরেকটা ইম্পর্টেন্ট লুপের একটা ইম্পর্টেন্ট ফিচার দেখবো, যে আমরা চাইলে একটা লুপ ইনফিনিটি টাইম পর্যন্ত রান করতে পারি। তার মানে লুপটা আজীবন চলতেই থাকবে, ব্রেক হবে না কখনো, ঠিক আছে। তো ইনফিনিটি টাইম পর্যন্ত লুপটা চলতে থাকবে, লুপটা কখনো থামবে না, যদি আমরা ম্যানুয়ালি সেই প্রোগ্রামটাকে স্টপ না করি। তো প্রোগ্রাম রান করলাম, লুপটা ইনফিনিটি টাইম পর্যন্ত চলতেই থাকবে, ইনফাইনাইট টাইম পর্যন্ত। তো যেটা হচ্ছে যে আমরা ইনফিনিটি টাইম পর্যন্ত আমরা কি করতে পারি, একটা লুপ রান করতে পারি। প্রোগ্রাম রান করার পর আমরা যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটা ম্যানুয়ালি স্টপ না করব, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামের লুপটা চলতেই থাকবে। এটা হচ্ছে একটা লুপের মানে ইনফিনিটি লুপের একটা বৈশিষ্ট্য। সো ওয়ান কমন ফর্ম অফ লুপ ইজ কল্ড অ্যান ইনফাইনাইট লুপ। দ্যাটস এ লুপ দ্যাট গোজ অন ফর এভার, আজীবন চলতে থাকবে এরকম, যদি আমরা স্টপ না করি ম্যানুয়ালি। সেখানে একটা ক্লাস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি কাউন্ট ফর এভার। তো এখানে এটা হচ্ছে ক্লাসের নাম, আর অবশ্যই এই ক্লাসটা হচ্ছে পাবলিক ক্লাস। এরপর আমাদের রয়েছে মেইন ফাংশন, আমরা অলরেডি জানি। এরপরে ইন্ট নাম্বার, নাম্বার একটা ভেরিয়েবল আছে, ঠিক আছে। এরপরে এখানে ইনফিনিটি লুপ, ইনফাইনাইট লুপ যেটা হচ্ছে আমাদের, সেই ইনফাইনাইট লুপের যে আমাদের বেসিক ফরম্যাট সেটা হচ্ছে এরকম, হোয়াইল স্টেটমেন্টের পরে এখানে ট্রু থাকবে।
তো আমি অলরেডি আগে বলেছিলাম যে হোয়াইল এর যে এক্সপ্রেশন রয়েছে সেখানে ট্রু অথবা কি থাকতে পারে, ফলস থাকতে পারে, রাইট? তো আমাদেরকে আইদার ট্রু অথবা ফলস হতে হবে। তো আমরা যদি এখানে ম্যানুয়ালি ট্রু লিখে দেই, তো এই ট্রুটা যদি এখানে লিখে দেই, তার মানে হচ্ছে যে সবসময় এখানে হোয়াইল এর ভিতরে ট্রু থাকবে। সো ইন দ্যাট কেস এই হোয়াইল এর যে স্কোপটা রয়েছে, এই স্কোপের মধ্যে যতগুলো স্টেটমেন্ট থাকবে, এই সবগুলো স্টেটমেন্ট আমাদের কি হবে, ইনফিনিটি টাইম পর্যন্ত এক্সিকিউট হতেই থাকবে। তো তার মানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নাম্বার প্লাস, তার মানে এখানে নাম্বার ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা এখানে ডিসপ্লে হবে। এরপরে নাম্বার ভ্যালুটা আবার কি হচ্ছে, 2 করে ইনক্রিজ হচ্ছে। তো তার মানে প্রথমে 2 প্রিন্ট হবে, এরপরে বার 4 প্রিন্ট হবে, তারপরে 6 প্রিন্ট হবে, তারপরে 8 প্রিন্ট হবে, 10 প্রিন্ট হবে, এভাবে যতক্ষণ পর্যন্ত এই প্রোগ্রামটা রানিং অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপে কি করবে, আমাদের ইভেন নাম্বার গুলো প্রিন্ট করতেই থাকবে, জোড় সংখ্যাগুলো প্রিন্ট করতেই থাকবে, ঠিক আছে? তো এটা থামবে না যতক্ষণ পর্যন্ত আমরা প্রোগ্রামটা ম্যানুয়ালি স্টপ না করব। তো এটা হচ্ছে লুপিং ফরওয়ার্ড, অর্থাৎ ইনফিনিটি টাইম পর্যন্ত আমরা কিভাবে কোনো কিছু রান করতে চাই, ঠিক আছে? এরপর আমাদের যেটা রয়েছে যে লেটিং দ্য ইউজার ডিসাইড হোয়েন টু কোয়াইট। সো এখানে যেমন এই লুপটাতে ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে যখন 5টা ইভেন নাম্বার হয়ে যাবে তখনই কি হয়ে যাবে, লুপটা ব্রেক হবে। এখন আমরা যদি ইউজারের কাছে ছেড়ে দেই, যেমন ইউজার ডিসাইড করবে যে এই লুপটা কখন সে ব্রেক করবে, যে 5টা ইভেন নাম্বার হলে ব্রেক করবে, নাকি 6টা ইভেন নাম্বার হলে ব্রেক করবে, না 2টা ইভেন নাম্বার হলে ব্রেক করবে, সে ইউজার নিজে চুজ করবে। প্রথমবার রান করার পর সে চুজ করলো সে 2বার 2টা ইভেন নাম্বার পেলেই সে ব্রেক করবে। পরের বার রান করার পর সে হয়তো চুজ করলো যে 4টা ইভেন নাম্বার হলেই সে ব্রেক করবে। তো এটা টোটালি হচ্ছে ইউজারের উপরে ডিপেন্ড করবে। সো ইউজার যখন চাবে তখনই আমাদের কি হবে, লুপটা ব্রেক হবে। সো এটা করার জন্য আমাদের যেটা করতে হয় যে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে, অর্থাৎ টার্মিনাল থেকে আমাদের ইনপুট নিতে হবে। আমরা যখন প্রোগ্রাম রান করব কমান্ড প্রম্পট বা টার্মিনাল থেকে আমাদের ইনপুট নিতে হবে। সো এটা কিভাবে পসিবল, আমরা অলরেডি জানি যে টার্মিনাল থেকে কিভাবে ইনপুট নিতে হয়। সেটা নেওয়ার জন্য আমাদের স্ক্যানার ক্লাস ব্যবহার করতে হয়। সো যেহেতু স্ক্যানার ক্লাস ব্যবহার করবো, এটা একটা বিল্ট ইন ক্লাস। সো এই বিল্ট ইন ক্লাসের ব্যবহার করতে হলে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হয়। সো ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, এই লাইনটা আমাদের লিখতেই হবে যদি আমরা এই স্ক্যানার ক্লাসটা ব্যবহার করতে চাই। তো এরপর আমাদের একটা ক্লাস রয়েছে ইউজার কাউন্টার, এবং আমরা জানি যে যে কোনো ক্লাসের অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, যে প্রথমে ক্লাসের নাম, তারপর একটা ভেরিয়েবলের নাম, তারপর হচ্ছে এগেইন আমাদের সেই ক্লাসের নাম লিখতে হয় এবং একটা ব্রেকেট দিতে হয়, রাইট? তো এটা হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট, যে কি প্রথমে একটা সেই ক্লাসের নাম, এরপর একটা ভেরিয়েবলের নাম, তারপর ইকুয়াল টু দিয়ে এগেইন ক্লাসের নাম, তারপর হচ্ছে কি আমাদের ব্রেকেট দিতে হয় যে কোনো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা যেহেতু স্ক্যানার ক্লাসের অবজেক্ট ব্যবহার করব, সো আমাদের এখানে একটা স্ক্যানার এইভাবে লিখতে হবে যে স্ক্যানার এসসি। সো এখানে স্ক্যানার হচ্ছে ক্লাসের নাম, এসসি হচ্ছে ভেরিয়েবল। আমরা চাইলে এখানে এসসির পরিবর্তে অন্য যে কোনো নাম এখানে ব্যবহার করতে পারি। এরপরে রয়েছে ইকুয়াল টু নিউ। অ্যাকচুয়ালি এখানে সি সি এর আগে আমাদের একটা নিউ কিওয়ার্ড ব্যবহার করতে হয়, রাইট? তো এই পজিশনে আমাদের নিউ কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। নিউ, তারপরে এগেইন ক্লাসের নাম, তারপর হচ্ছে কি ব্রেকেট। তো এখন এই ব্রেকেটের মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী প্যারামিটার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। বাট স্ক্যানার ক্লাসের জন্য আমাদের এখানে যে প্যারামিটারটা ব্যবহার করতে হয় আর্গুমেন্ট হিসেবে, সেটা হচ্ছে সিস্টেম ডট ইন, এটা ব্যবহার করতে হয়। সো এটা নিয়ে অলরেডি আগের লেসন গুলোতে আমি আলোচনা করেছি যে কিভাবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়। তো আমরা যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই, এই ক্ষেত্রে যে ইউজার ডিসাইড করবে যে কখন আমাদের প্রোগ্রামটা বা লুপটা ব্রেক হবে, যেটার জন্য আমাদের স্ক্যানার ক্লাসের এই অবজেক্টটা প্রয়োজন, স্ক্যানার এই ভেরিয়েবলটা আমাদের প্রয়োজন। তো এখন মেইন ফাংশনের ভিতরে আমরা চলে যাই। মেইন ফাংশন আগে যেমন নাম্বার ছিল সেটাই আছে। এরপরে আরেকটা এখানে আহ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্ট্রিং ইনপুট, আরেকটা ভেরিয়েবল। সো ইনপুট একটা ভেরিয়েবল, সেটা টাইপ হচ্ছে কি স্ট্রিং। এরপরে হোয়াইল লুপটা চলবে। এখানে আমরা প্রথমে ইনফিনিটি টাইম পর্যন্ত লুপটা চলতে দিব। তো এটা হচ্ছে ইনফাইনাইট লুপ, যে লুপটা চলতে থাকুক আজীবন, ঠিক আছে?
যখনই আমি বলবো যে ব্রেক হও, তখন যেন লুপটা ব্রেক হয়। ঠিক আছে, এটা করার জন্য আর কি আমাদের ম্যানুয়ালি ডিসাইড করতে হবে। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন নাম্বার প্লাস, তো প্রথমেই নাম্বার গুলো ডিসপ্লে হতে থাকবে, ইভেন নাম্বার গুলো। এরপরে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এরপরে একটা নাম্বার ডিসপ্লে হওয়ার পর সে এই জিনিসটা প্রিন্ট হবে যে ডু ইউ ওয়ান্ট টু কিপ কাউন্টিং, যে তুমি কি কাউন্টিং কন্টিনিউ করতে চাও। এরপরে আরেকটা বিষয় ডিসপ্লে হবে, সেটা হচ্ছে যে ইয়েস অর নো, ওয়াই অর এন, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু কিপ কাউন্টিং, এটা লেখার পর ডান পাশে কি দেখাবে যে ইয়েস অর নো। তো আমাদের অ্যান্সার হচ্ছে কি, আইদার ইয়েস অর নো, দুইটার একটা, ওয়াই অথবা এন দুইটার একটা আমাদের প্রিন্ট করতে হবে। ঠিক আছে। সো এখানে যদি আমরা লিখি যে এখন এখন আমি যে ভ্যালুটা কিবোর্ড দিয়ে ইনপুট দিব টার্মিনালে, সেটা আমাদের একটা ভেরিয়েবলে স্টোর করতে হয়, রাইট? সো একটা ভেরিয়েবলে স্টোর করতে হয়, সেক্ষেত্রে আমরা কি স্টোর করতে পারি, ইনপুট ইকুয়াল টু এসসি ডট নেক্সট। সো এই যে এখানে আমাদের একটা স্ট্রিং ভেরিয়েবল ছিল, রাইট, ইনপুট। ইউজার যে ভ্যালুটা এন্টার করবে, যে ভ্যালুটা প্রেস করবে কিবোর্ডে, আইদার ওয়াই অর এন, সো সেই স্ট্রিংটাকে আমরা এই ইনপুট ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। সো ইনপুট ইকুয়াল টু এসসি ডট নেক্সট। প্রশ্ন হচ্ছে এসসিটা কোথা থেকে আসলো? এই যে আমি অলরেডি বলেছি যে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হলে আমাদের স্ক্যানার ক্লাস ইউজ করতে হয়, আর একটা ক্লাস ইউজ করতে হলে সেই ক্লাসে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, সেটা হচ্ছে অবজেক্ট স্ক্যানার ক্লাসে। সো এই অবজেক্ট ডট নেক্সট, নেক্সট হচ্ছে একটা মেথড, বিল্ট ইন মেথড, যেটা এই ক্লাসের মধ্যে রয়েছে, স্ক্যানার ক্লাসের মধ্যে রয়েছে। আমরা যেহেতু এখানে স্ক্যানার অবজেক্ট ব্যবহার করছি, সো এই অবজেক্ট ডট মেথডের নাম দিলেই কি হয়ে যাবে, আমাদের সেই ইনপুটটা আমাদের এই ইনপুট ভেরিয়েবলের মধ্যে চলে যাবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের ডু ইউ ওয়ান্ট টু কিপ কাউন্টিং এটা ডিসপ্লে হচ্ছে, এবং পাশে ওয়াই অর এন ডিসপ্লে হচ্ছে। আমি যখন কিবোর্ডে ওয়াই প্রেস করব অথবা কিবোর্ডে এন প্রেস করব, সেই ভ্যালুটা আমাদের এই ইনপুট স্ট্রিং এর মধ্যে চলে যাবে। এসসি ডট নেক্সট এই ফাংশন সেই ভ্যালুটাকে ইনপুট ভেরিয়েবলে স্টোর করবে। এরপরে আমাদের যেটা হবে যে এখন চেক করতে হবে যে ইউজার যে ইনপুটটা দিল সেটা হচ্ছে ইয়েস নাকি নো। ঠিক আছে, এটা চেক করতে হবে। চেক করার পর আমাদেরকে ডিসাইড করতে হবে যে আমরা লুপটা কন্টিনিউ করব আর কন্টিনিউ করব না। তাহলে সেটা চেক করার জন্য কিভাবে করতে পারে, এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি চাইলে এই ওয়াইটা বড় হাতেরও প্রেস করতে পারি, আবার কি কেউ কেউ ছোট হাতের ওয়াই প্রেস করতে পারে, দুইটাই কিন্তু ইয়েস। তো বড় হাতের ওয়াইও প্রেস করতে পারে, আবার ছোট হাতের ওয়াইও প্রেস করতে পারে। সো সেটা বড় হাতের ওয়াই প্রেস করুক আর ছোট হাতের ওয়াই প্রেস করুক, দুইটার জন্যই যেন আমাদের কি ইয়েস কাউন্ট করা হয়। সো এই বিষয়টা মাথায় রাখার জন্য আমাদের এখানে এখানে দুইটা কাজ, একটা একটা হচ্ছে চেক করতে হবে যে ইয়েস কিনা, আর একটা হচ্ছে যে ইয়েস বড় হাতের হোক আর ছোট হাতের হোক, দুইটাকেই আমরা কনসিডার করব। তাহলে ইফ ইনপুট ডট ইকুয়ালস ইগনোর কেস, সো ইকুয়ালস ইগনোর কেস, এই ফাংশন বা এই মেথডটা কিভাবে কাজ করে বা এই মেথডটার আউটপুট কেমন হয়, এটার ব্যাপারে আমি আগের লেসনে আলোচনা করেছি, খুবই ডিটেলস আলোচনা করেছি যে দুইটা স্ট্রিং কিভাবে কম্পেয়ার করতে হয়। সো ইনপুট ডট, যেহেতু এই ইনপুট ভেরিয়েবলের মধ্যেই আমাদের কি রয়েছে, ইনপুট ভেরিয়েবলের মধ্যেই আমাদের ইউজার যে ইনপুটটা দিয়েছে সেটা রয়েছে। সো ইনপুট ডট ইকুয়ালস ইগনোর কেস, তো এখানে দুইটা জিনিস চেক করবে যে ইকুয়াল কিনা, আবার কেসটাকেও ইগনোর করবে, অর্থাৎ বড় হাতের হোক আর ছোট হাতের হোক এটাকে ইগনোর করবে, যে একটা হলেই হবে, বড় হাতের হলেও হবে ছোট হাতের হলেও হবে। যে ইনপুটের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা এই এন এর সমান কিনা, বা এই এন এর এনই কিনা, অর্থাৎ ছোট হাতের হোক বড় হাতের হোক, ছোট হাতের এন কিনা অথবা বড় হাতের এন কিনা, সেটা চেক করবো হচ্ছে এই ইফ স্টেটমেন্ট দিয়ে, ইফ ইনপুট ডট ইকুয়ালস ইগনোর কেস। তো এখন যদি ইউজার যদি বড় হাতের এন অথবা ছোট হাতের এন দেয়, তার মানে নো দিচ্ছে, তার মানে হি অর শি ডাজেন্ট ওয়ান্ট টু কিপ কন্টিনিউ, তার মানে সে আর কন্টিনিউ করতে চায় না, সে লুপটা কন্টিনিউ হোক এটা চায় না, জাস্ট ওয়াই সে এন প্রেস করেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে,
লুপটা ব্রেক করে দিতে হবে। সো দ্যাটস ওয়াই এখানে ব্রেক স্টেটমেন্টটা আমাদের এক্সিকিউট করতে হবে। সো এরপরে এই এই লুপের এই ইফ স্টেটমেন্টের যে স্কোপটা রয়েছে, সো এই স্কোপের ভিতরে আমরা কি করেছিলাম, ব্রেক স্টেটমেন্টটা এক্সিকিউট করেছিলাম। আর যখনই ব্রেক স্টেটমেন্ট এক্সিকিউট হবে, এই হোয়াইল লুপের যে স্কোপটা রয়েছে, এখানে হোয়াইল লুপের স্কোপ রয়েছে এই পর্যন্ত, এই পুরো অংশটুকু ব্রেক হয়ে যাবে। আর আমাদের কোডের যে কন্ট্রোলটা কোথায় চলে যাবে, কোডের কন্ট্রোলটা আমাদের এই যে লাইন থেকে এক্সিকিউট হওয়া শুরু হবে, রাইট? এই লাইন থেকে এক্সিকিউট হওয়া শুরু হবে। আর যদি সে ইয়েস প্রিন্ট করে, তো এখানে নো প্রিন্ট করলো না, তার মানে ইয়েস প্রিন্ট করেছে, তার মানে হচ্ছে এই স্টেটমেন্টের এটা ফলস হয়ে গেল। ফলস হয়ে গেলে কি হবে, তাহলে আর এই ব্রেক স্টেটমেন্টও কাজ করবে না, লুপটাও ব্রেক হবে না। এরপরে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস টু, নাম্বারের ভ্যালুটা আবার ইনক্রিজ করে দিচ্ছি এগেইন। পরের স্টেপে গিয়ে আবার সেই ইনক্রিজ করা যে ভ্যালুটা, এখানে 2 থেকে 4 হচ্ছে, যেহেতু প্রথমে 2 ছিল, সেই 2 এর সাথে যদি আরো 2 যোগ করি 4 হচ্ছে, সেই 4টা আমাদের পরে ডিসপ্লে করবে। সো 2, দেন হচ্ছে 4, 6, এভাবে সে চলতেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি ইয়েস প্রিন্ট করবো ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে। যখনই আমি এখানে নো নো প্রেস করব, তখনই আমাদের কি হয়ে যাবে, কোডটা ব্রেক হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে অ্যাকচুয়ালি আমরা ইউজারকে ডিসাইড করতে দিতে পারি যে ইউজার যখন চাবে যে আমরা এখন ব্রেক করতে চাই, এখন থামতে চাই, তখন সে থামতে পারবে। আর যদি চাই যে কন্টিনিউ করি, তাহলে সে কন্টিনিউ করতে পারবে। ঠিক আছে? সো আমরা এটা একটা এক্সাম্পল বলি আমি। যেমন এটিএম বুথ থেকে যখন আমরা টাকা তুলতে যাই বা ব্যালেন্স দেখতে যাই, আমাদের আহ, আহ, বিভিন্ন যে ধরনের অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে একটা অপশন আমাদের থাকে যে যে আমরা আরো কিছু করতে চাই কিনা। যেমন টাকা আমি উঠালাম এটিএম বুথ থেকে, এরপরে আমাদের একটা অপশন আসে যে আমরা আরো কন্টিনিউ করতে চাই কিনা, আরো কিছু করতে চাই কিনা। তো সেক্ষেত্রে যদি আমরা নো প্রেস করি, তাহলে কিন্তু আমাদের কার্ডটা এটিএম বুথ থেকে বের হয়ে আসে। বাট যদি আমরা ইয়েস ইয়েস এর অপশনটাতে প্রেস করি, তাহলে দেখা যায় যে আমরা এগেন টাকা উত্তোলন করতে পারি বা হচ্ছে ব্যালেন্স দেখতে পারি। সো এই কনসেপ্টটা, আমাদের এই কোডের যে কনসেপ্টটা রয়েছে এখানে, আমি যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করেছিলাম, সেই সিমিলার কনসেপ্টটা কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয়। এখন এই অ্যাপ্লিকেশন গুলো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই হতে পারে, বাট আলটিমেটলি কিন্তু সেই কনসেপ্ট গুলো কিন্তু একই। ঠিক আছে? এই ধরনের কনসেপ্ট ব্যবহার করে এই অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করা হয়। সো এখানে লেটিং দ্য ইউজার ডিসাইড ইন অ্যানাদার ওয়ে, আরেকটা ওয়েতে আমরা একটু আগে যেটা করলাম সেটা আরেকটা ওয়েতে আমরা করতে পারি। সেটা হচ্ছে যে এখানে যেমন এই লুপের মধ্যে আমরা কি করেছিলাম, হোয়াইল ট্রু মানে ইনফাইনাইট লুপ আমরা এখানে চালু করেছিলাম। তো আমরা চাইলে এখানে এই যে কন্ডিশনটা চেক করার, এই কন্ডিশনটা আমরা চাইলে এখানেই চেক করতে পারি, ইনফিনিটি টাইম না দিয়ে। একটা হচ্ছে যে আমরা ইনফিনিটি টাইম পর্যন্ত দিব লুপটা চালু রাখতে, বাট যখনই নো দিবে তখনই কি হয়ে যাবে, ব্রেক হবে। আরেকটা হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি চেক করব যে সে নো দিচ্ছে নাকি ইয়েস দিচ্ছে। ঠিক আছে? আগে আমি কন্টিনিউয়াসলি চেক করব যে এখানে হোয়াইল লুপের মধ্যে ট্রু না দিয়ে ইফ কন্ডিশনটা এখানেই আমরা ব্যবহার করতে পারি। তো এটা করলে যেটা হবে যে কোডটা আরেকটু এফিশিয়েন্ট হবে। সো আরেকটু এফিশিয়েন্ট করার জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি, আগে সেই সেম কোডটাই আমরা দেখতে পাচ্ছি, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার, তারপর হচ্ছে ক্লাসের নাম, তারপর হচ্ছে স্ক্যানারের অবজেক্ট ক্রিয়েট করা, মেইন ফাংশনের ভিতরে ইন্ট নাম্বার এবং স্ট্রিং ইনপুট। এখানে আরেকটা পার্থক্য, যে এখানে যেমন হচ্ছে স্ট্রিং ইনপুটে কোনো ইনিশিয়ালাইজেশন ছিল না, কোনো ভ্যালু আমরা অ্যাসাইন করিনি শুরুতেই, বাট এখানে শুরুতেই আমরা প্রথমেই ধরে নিচ্ছি ওয়াই। কারণ হচ্ছে কি, আমরা তো অ্যাটলিস্ট লুপটা একবার চালু করবই, কারণ অ্যাটলিস্ট একবার আমরা কন্টিনিউ করব। তো দ্যাটস ওয়াই আমরা শুরুতে এখানে ওয়াই ধরে নিচ্ছি। এরপরে ইনপুট ডট ইকুয়ালস ইগনোর কেস ওয়াই, তো যতক্ষণ পর্যন্ত হোয়াইল লুপের এই কন্ডিশনের মধ্যে আমরা যেটা চেক করতেছি যে যতক্ষণ পর্যন্ত ইউজার ওয়াই দিবে, অর্থাৎ ইনপুটের ভ্যালু যতক্ষণ পর্যন্ত ওয়াই থাকবে,
ততক্ষণ পর্যন্ত আমার এই হোয়াইল লুপে এই অংশটুকু আমাদের রান হবে। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তো ততক্ষণ পর্যন্ত আমি এখানে নাম্বার যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করছি। এরপরে আবার এগেন আমরা ইউজারের কাছে জানতে চাচ্ছি যে ডু ইউ ওয়ান্ট টু কিপ কন্টিনিউ। তো যদি সে ইয়েস প্রিন্ট করে, সেই ইয়েসটা আবার ইনপুটে যাচ্ছে, ইনিশিয়ালি ইনপুটে ছিল ওয়াই। সো সে এখন যদি নো দেয়, সেই নোটা ইনপুটে থাকবে, আর এখানে নাম্বারের ভ্যালুটা 2 ইনক্রিজ হবে। সো নোটা যদি এখন ইনপুটের মধ্যে থাকে, সো পরের বার লুপ যখন ঘুরবে তখন আমাদের এখানে দেখবে যে নো আছে, সো তখন তো এটা ফলস হয়ে যাবে। তো ফলস হলে এই লুপটা আর ব্রেক হবে না। সো দিস কোড ইজ লিটল বিট মোর ইফিশিয়েন্ট দেন দিস ওয়ান। তো এটার চেয়ে আমাদের যে পরের যে কোডটা আছে এটা একটু বেশি এফিশিয়েন্ট, বাট আমাদের দুইটা কোড কিন্তু একই কাজ করে। তো আমরা আমাদের কাছে যেটা সুবিধা মনে হয়, যেভাবে আমরা কমফোর্টেবল ফিল করি, আমরা অ্যাকচুয়ালি সেভাবেই আমাদের এই কোডটা লিখতে পারি, আইদার দিস ওয়ান অর দ্য লাস্ট ওয়ান। সো এ ছিল যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি ইউজারকেই ডিসাইড করতে দিতে পারি যে সে কন্টিনিউ করতে চায় আর কন্টিনিউ করতে চায় না। তো এরপরে হচ্ছে আমি লাস্টে একটা লাইন এখানে প্রিন্ট করেছি, সেটা হচ্ছে দা এন্ড। অর্থাৎ লুপটা যখন শেষ হয়ে যাবে, যখন ইউজার বলবে যে হচ্ছে যে আমি আর কন্টিনিউ করতে চাই না, নো প্রিন্ট, নো যখন চুজ করবে, তখন আমাদের লাস্টে লুপটা ব্রেক হওয়ার পর আহ, এই লাইনটা আমাদের কি হয়ে যাবে, এক্সিকিউট হবে, দা এন্ড। সো এরপর আরেকটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। যে কন্টিনিউ স্টেটমেন্ট আমরা কিভাবে ব্যবহার করতে চাই। সো এখানে একটা বিষয় আমাদের বলতে হয় যে আমরা চাচ্ছি, ফর এক্সাম্পল আমাদের আহ 100 জন স্টুডেন্টের রেজাল্ট রয়েছে। সো 100 জন স্টুডেন্টের মধ্যে যদি এরকম হয় যে 5 জন স্টুডেন্ট আমাদের ফেল করেছে, আমরা এই 5 জন স্টুডেন্টের রেজাল্ট আমরা শো করব না। তো আমাদের 100 জন স্টুডেন্টের মধ্যে সিনারিটা এরকম যে আউট অফ 100 আমাদের 5 জন স্টুডেন্ট কি করেছে, ফেল করেছে। তো আমরা চাই না এই 5 জন স্টুডেন্টের রেজাল্টটা ডিসপ্লে করতে। ঠিক আছে, আমরা এটা চাই না। আমরা অনলি 95 যে স্টুডেন্টরা রয়েছে 100 জনের মধ্যে, তাদের রেজাল্টটা আমরা কি করব, ডিসপ্লে করব। তার মানে যেখানে যেখানে এই 5 জন স্টুডেন্টের আইডি পাবো, তাহলে আমাদের লুপটা ঘুরবে 1 থেকে, ফর এক্সাম্পল 1 থেকে 100 পর্যন্ত আমাদের লুপটা ঘুরবে। বাট যেখানে যেখানে এই 5 জন স্টুডেন্টের আইডি পাবে, সেটা স্কিপ করে যাবে। সো সেটা স্কিপ করতে হবে। তো আমরা একটা আইডি দিয়ে দিলাম যে এই এই আইডি থাকলে স্কিপ করতে হবে। সো এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কোনো একটা লুপের মধ্যে আহ, কোনো একটা স্টেপকে স্কিপ করে যেতে চাই, তো 100 জন স্টুডেন্টের জন্য সেম কোডগুলো, সেম লাইনগুলো এক্সিকিউট হবে। বাট আমরা চাচ্ছি যে পার্টিকুলার কিছু স্টুডেন্টের জন্য সেই লাইনগুলো এক্সিকিউট হবে না। তার মানে হচ্ছে সেই রেজাল্টটা পার্টিকুলার স্টুডেন্টের জন্য ডিসপ্লে হবে না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই লাইনগুলো আমাদের স্কিপ করে যেতে হবে। তো আমরা কিভাবে স্কিপ করব, সেই স্কিপ করার বিষয়টা আমরা করতে পারি, সেটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে। তো আমরা দেখবো যে কিভাবে কন্টিনিউ স্টেটমেন্টের মাধ্যমে আমরা পার্টিকুলার কোনো স্টেপকে স্কিপ করে যেতে পারি, পার্টিকুলার কোনো স্টুডেন্টের রেজাল্ট আমরা ডিসপ্লে না করতে পারি। সো এখানে যেটা বলা হয়েছে যে দ্য কন্টিনিউ স্টেটমেন্ট সেন্ডস কন্ট্রোল right back to the top of the loop where the expression is immediately evaluated again. তো এটা মানে হচ্ছে যখনই আমি কন্টিনিউ করব, ওই স্টেপগুলো স্কিপ করে লুপটা আবার রান করা শুরু করবে, মানে পরের স্টেপ থেকে শুরু করবে। ইফ দ্য এক্সপ্রেশন ইজ স্টিল ট্রু, দ্য লুপ স্টেটমেন্ট অর ব্লক ইজ এক্সিকিউটেড এগেইন, আবার শুরু হবে। বাট আগের যে স্টেপগুলো ছিল সেগুলো কিন্তু কি করবে, স্কিপ করে যাবে। সো আমরা এক্সাম্পল দেখবো, আই হোপ যদি আমরা এক্সাম্পলটা দেখি, তা আমাদের আইডিয়াটা খুবই ক্লিয়ার হবে। তো এখানে আরেকটা ক্লাস আমরা নিয়েছি, সেটা হচ্ছে কাউন্টার উইথ কন্টিনিউ। সো এখানে যেটা দেখা যাচ্ছে যে এই আউটপুটের ক্ষেত্রে আমরা এই কোডটা যে পারপাজে ব্যবহার করা হয়েছে, যে আমরা 2 থেকে শুরু করে 20 পর্যন্ত সবগুলো জোড় সংখ্যা প্রিন্ট করব, শুধুমাত্র 12
এই জোড় সংখ্যাটাকে আমরা প্রিন্ট করব না, এটা আমরা করতে চাই না। ঠিক আছে, তো আমাদের এরকম একটা রিকোয়ারমেন্ট, 2 থেকে 20 পর্যন্তই আমরা ডিসপ্লে করব জোড় সংখ্যাগুলো, বাট মাঝখানে একটা সংখ্যা আমরা ডিসপ্লে করতে চাই না, সেটা হচ্ছে কি আমাদের এই 12। তার মানে এই 12টাকে আমাদের স্কিপ করে যেতে হবে। সো কিভাবে স্কিপ করতে পারি? তো পাবলিক ক্লাস কাউন্টার উইথ কন্টিনিউ, সো এটা হচ্ছে আমাদের ক্লাসের নাম, এরপরে মেইন ফাংশন, এরপরে একটা ভেরিয়েবল নাম্বার যেটার ভ্যালু আমরা 0 রেখেছি। তো এখানে হোয়াইল নাম্বার লেস দেন 20, তো যতক্ষণ পর্যন্ত নাম্বারটা লেস দেন 20 হবে, এখানে 0 0 রেখেছি। নাম্বার প্লাস ইকুয়াল টু 20, নাম্বার প্লাস ইকুয়াল টু 2, তো প্রথমে 0 ছিল 2 হয়ে গেল। ইফ দ্য নাম্বার ইকুয়াল টু 12 দেন কন্টিনিউ, সো এই কন্ডিশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, এই অংশটুকু। ঠিক আছে, সো এই অংশটুকু এখানে ইম্পর্টেন্ট, এই জন্য ইম্পর্টেন্ট যে যখনই এই নাম্বারের ভ্যালুটা 12 চলে যাবে, আমরা যেহেতু চাচ্ছি এই 12টাকে কি করতে, স্কিপ করে যেতে, যখনই নাম্বার ইকুয়াল টু 12 হবে তখন কন্টিনিউ, তার মানে হচ্ছে কন্টিনিউ দেওয়ার পর, এই কন্টিনিউ এর পরে বাট লুপের ভিতরে, এই বিষয়টা মনে রাখতে হবে যে কন্টিনিউ স্টেটমেন্টের পরে বাট হোয়াইল লুপের ভিতরে। সো কন্টিনিউ স্টেটমেন্টের পরে হোয়াইল লুপের ভিতরে কয়টা স্টেটমেন্ট আছে? এই স্টেটমেন্টটা আছে, রাইট? কন্টিনিউ স্টেটমেন্টের পরে বাট এই হোয়াইল লুপের ভিতরে শুধুমাত্র এই স্টেটমেন্টটা আছে। সো এই স্টেটমেন্টটা আমাদের স্কিপ করে যাবে। ঠিক আছে, এই স্টেটমেন্টটা আমাদের স্কিপ করে যাবে। সো এটা যদি স্কিপ করে যায় তার মানে কি এই নাম্বারটা ডিসপ্লে হচ্ছে না। কোন নাম্বারটা ডিসপ্লে হচ্ছে না? 12টা ডিসপ্লে হচ্ছে না। কেন? কারণ যখনই নাম্বারের ভ্যালু 12, এটা কন্টিনিউ করে যাচ্ছে। সো কন্টিনিউ করে যাচ্ছে মানে এটা স্কিপ করে সে আবার শুরু থেকে লুপটা রান করবে। সো আলটিমেটলি এখানে যেটা হচ্ছে যে এই বিষয়টা মনে রাখতে হবে যে যখন আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করি, ব্রেকের ক্ষেত্রে আমাদের কি হয়, যেমন ব্রেকের ক্ষেত্রে কোডটা আমাদের এখান থেকে হোয়াইল লুপের বাইরে চলে আসে, রাইট? হোয়াইল লুপের বাইরে চলে আসে। বাট কন্টিনিউ এর ক্ষেত্রে কি চলে যায় আমাদের? যখনই কন্টিনিউ আসে আমাদের হোয়াইল লুপের শুরুতে চলে যায়। সো কন্ট্রোলটা হোয়াইল লুপের শুরুতে চলে যায়। তার মানে এই লাইনটা এক্সিকিউট করা বাদ দিয়ে, এখানে এই যে এই লাইনটা এক্সিকিউট করা বাদ দিয়ে আমাদের কন্ট্রোলটা কোথায় চলে যায়? হোয়াইল লুপের শুরুতে চলে যায়। সো ব্রেকের ক্ষেত্রে যে লুপের বাইরে চলে যায়, আর কন্টিনিউর ক্ষেত্রে এই কন্টিনিউ এক্সিকিউট হওয়ার সাথে সাথে আবার এই লুপের শুরুতে চলে যায়। ঠিক আছে, তার মানে এই লাইনটা স্কিপ করে সে আবার শুরুতে নেক্সট স্টেপটা সে স্টার্ট করলো। সো তার মানে এখানে সবগুলো ভ্যালুই আমাদের ডিসপ্লে হবে, শুধুমাত্র ডিসপ্লে হবে না কোনটা? 12। সো দ্যাটস ওয়াই আউটপুট এরকম আসবে 2 4 6 8 10, দেন 12 স্কিপ করে গিয়ে 14 16 18, দেন 20 আমাদের আউটপুট হিসাবে আসবে। সো এটা হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট, যে আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুযায়ী যদি আমরা কখনো কখনো আমাদের কোনো স্টেপ স্কিপ করে যেতে হয় তখন আমরা এটা করতে পারি। সো এতক্ষণ আমরা হোয়াইল লুপ নিয়ে কথা বললাম। সো এখন আসি ডু হোয়াইল লুপ। সো ডু হোয়াইল লুপের ফাংশনালিটি হোয়াইল লুপের মতোই, শুধুমাত্র একটা ডিফারেন্স আছে, শুধুমাত্র একটা ডিফারেন্স, আর সবকিছু হোয়াইল লুপের মতোই। তো আমরা সেই ডিফারেন্সটাই হাইলাইট করব এখানে। তার আগে দেখি বেসিক ফর্ম অফ এ ডু হোয়াইল লুপ। যেমন হোয়াইল লুপের ক্ষেত্রে আমাদের যেটা ছিল যে হোয়াইলের পরে একটা এক্সপ্রেশন, তারপর হচ্ছে কি স্টেটমেন্ট। ঠিক আছে, বাট আমাদের ডু হোয়াইলের ক্ষেত্রে প্রথমে ডু লিখতে হবে, শেষে হোয়াইল লিখতে হবে, এবং মাঝখানে স্টেটমেন্ট গুলো থাকবে, আর হোয়াইলের পরে কি থাকবে? এক্সপ্রেশন থাকবে। সো এটা হচ্ছে আমাদের বেসিক ফর্ম অফ এ ডু হোয়াইল লুপ। সো এখন এক্সাম্পলের ক্ষেত্রে হোয়াইল লুপের মতোই, ঠিক আছে, যে আগের যে কাজটা ছিল সেই কাজটাই, যে ইভেন নাম্বার গুলো ডিসপ্লে করা। তো এটা হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত ইভেন নাম্বার ডিসপ্লে করবে আগেরটার মতোই, বাট এখানে জাস্ট হোয়াইল লুপের পরিবর্তে আমরা ডু হোয়াইল লুপ ব্যবহার করতে পারি।
তো ডু দিয়ে স্টার্ট হবে, দেন হোয়াইল দিয়ে শেষ হবে। তো এখানে আমি যেটা বলেছিলাম যে বেসিক, তাহলে স্যার পার্থক্যটা কি, যে আগের কোডটাও 2 থেকে 20 পর্যন্ত ডিসপ্লে করছে, ডু হোয়াইল লুপের ক্ষেত্রেও 2 থেকে 20 পর্যন্ত ডিসপ্লে করছে, তাহলে হোয়াইল এবং ডু হোয়াইল এর মধ্যে পার্থক্যটা কি? সো বেসিক ডিফারেন্স টা হচ্ছে যে হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল লুপের ক্ষেত্রে দেখেন যে আমরা যেটা দেখতে পারি যে শুরুতেই কন্ডিশন চেক করে। হোয়াইল লুপের ক্ষেত্রে শুরুতেই এক্সপ্রেশন থাকে, প্রথমে এক্সপ্রেশন চেক করবে, কন্ডিশন চেক করবে, তারপরে স্টেটমেন্ট এক্সিকিউট হবে। বাট ডু হোয়াইল এর ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, স্টেটমেন্টটা আগেই এক্সিকিউট হয়ে যাবে, পরে কি হবে, আমাদের কন্ডিশন চেক করবে। তার মানে ফার্স্ট যে আমাদের প্রথমবার লুপটা যখন ঘুরবে, তখন কোনো কন্ডিশন ছাড়াই কি হবে, স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে যাবে। তো এরপরে স্টেপ যদি আমরা আহ চালু করতে চাই বা কন্টিনিউ করতে চাই, তাহলে আমাদের কন্ডিশনটা চেক করতে হবে। সো এটাই হচ্ছে ডিফারেন্স, যে হোয়াইল লুপের ক্ষেত্রে সবগুলো লুপের ক্ষেত্রেই, প্রত্যেকবার লুপ রান করার ক্ষেত্রেই আমাদের এক্সপ্রেশন চেক করবে, কন্ডিশন চেক করবে, বা ডু হোয়াইল এর ক্ষেত্রে সেকেন্ড বার থেকে কন্ডিশন চেক করবে, ফার্স্ট বার কন্ডিশন চেক করবে না। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন হোয়াইল এবং ডু হোয়াইল লুপ। বাট আদার ফাংশনালিটিস, অন্যান্য মেকানিজম যেটা আছে সেটা সেম থাকবে। এরপরে ফেমাস ফর লুপ। ফর লুপ সম্পর্কে অলরেডি আমরা জানি, সিসি প্লাস প্লাসেও আমরা এটা নিয়ে অনেক ব্যবহার করেছি। তো এটার বেসিক ফরম্যাট সম্পর্কে জানি, তারপর আমি এখানে একটা রিভিউ দিচ্ছি। যে ফর এর পরে ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন। ঠিক আছে, ফর এক্সাম্পল ফর এর পরে আমরা নর্মালি যে এক্সপ্রেশন গুলো ইনিশিয়ালাইজেশন ব্যবহার করি, যে ফর ইন্ট, ঠিক আছে, ইন্ট আই ইকুয়াল টু 0, এরকম একটা থাকে। ঠিক আছে, এরপরে এরপরে হচ্ছে সেমিকোলনের পরে টেস্ট এক্সপ্রেশন। তো ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশনের পরে টেস্ট এক্সপ্রেশন বা হচ্ছে কোনো একটা কন্ডিশন থাকে, যেমন হচ্ছে আই লেস অর ইকুয়াল হোয়াট 20, রাইট। এরপর হচ্ছে কাউন্ট এক্সপ্রেশন। তো কাউন্ট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করি যে আই প্লাস প্লাস। সো এই টাইপের, যেটা হচ্ছে যে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট কাউন্ট এক্সপ্রেশন। সো এরপর হচ্ছে আমাদের স্টেটমেন্ট, যে এখানে আই ইকুয়াল টু 0, আই লেস ইকুয়াল টু 20, আই প্লাস প্লাস, কন্ডিশন ট্রু হলে আমাদের এই স্টেটমেন্ট এক্সিকিউট হয়। সো এটা হচ্ছে বেসিক ফরম্যাট অফ ফর লুপ। এটা অনেকে আমরা খুব ভালো করেই জানি। তো এবং এটা ফেমাস এর জন্য যে আমরা অন্যান্য লুপ, যেমন হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলোর পরিবর্তে আমরা অলওয়েজ এই লুপটাই ব্যবহার করি, ফর লুপটাই ব্যবহার করি। ঠিক আছে, ফর লুপটা আমরা বেশি ব্যবহার করি। সো এটার জাস্ট এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে, যে ফর ইন্ট আই ইকুয়াল টু 1, আই লেস অর ইকুয়াল টু 10, আই প্লাস প্লাস, দেন হচ্ছে স্টেটমেন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন অফ আই। তার মানে হচ্ছে এক থেকে শুরু করে 10 পর্যন্ত সে ভ্যালু গুলো, আয়ের ভ্যালু গুলো সে কি করবে, ডিসপ্লে করবে, লাইক দিস, লাইক দিস। তো এখানে যেহেতু আমরা প্রিন্টের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি, প্রিন্ট এলএন ব্যবহার করেছি। তার মানে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করার পর একটা করে নিউ লাইন আমাদের এখানে প্রিন্ট হচ্ছে। সো দ্যাটস ওয়াই আউটপুট আউটপুট গুলো এরকম উপরে নিচে এই আকারে, ঠিক আছে, আমাদের ভার্টিক্যালি আউটপুট গুলো চলে আসছে। সেটা হচ্ছে এই লুপের আউটপুট। এটা খুবই ইজি একটা কোড, আমরা এটা সম্পর্কে অলরেডি জানি, জাস্ট ফর রিভিউ। এখন কাউন্টিং ব্যাকওয়ার্ডস। তো আমরা এখানে যেমন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত এখানে আমি ডিসপ্লে করেছি। যদি আমি এরকম চাই যে এখানে এই 10 থেকে 1, অর্থাৎ 10 আগে প্রিন্ট হবে, তারপরে কাউন্টার, যেমন হচ্ছে যে আমরা যখন কিছু কিছু সময় আমরা যে কাউন্ট করি, যে কত সেকেন্ড কাউন্ট করি, বলছে কাউন্ট ডাউন করি, যে আর কয় সেকেন্ড বাকি আছে। বা হচ্ছে যেমন হচ্ছে যে আমরা বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে যে আমরা একটা কাউন্ট ডাউন করি, যে আজ থেকে ইভেন্টটার কতদিন বাকি আছে, তো একদিন করে যাচ্ছে আর একটা করে নাম্বার কমে যাচ্ছে। ঠিক আছে, সো আমাদের যে এরকম কাউন্ট ডাউন করতে হলে আমাদের আহ উল্টো দিক থেকে আমাদের লুপটা ব্যবহার করতে হবে। সেটা কিভাবে করতে পারি? সিমিলারলি সেম ভাবে জাস্ট একটা ভেরিয়েবলের যেখান থেকে শুরু হবে সেই ভ্যালুটা আমাদের দিতে হবে। এরপর হচ্ছে এরকম কন্ডিশন, যে কতক্ষণ পর্যন্ত
আহ এই ভ্যালুটা কমতে কমতে কত পর্যন্ত আসতে পারে। এরপরে এখানে কাউন্ট মাইনাস মাইনাস, জাস্ট উল্টোটা করতে হয়। এখানে যেমন প্লাস প্লাস ব্যবহার করা হয়েছে, সো আমাদের এখানে যেটা ব্যবহার করতে হবে যে মাইনাস মাইনাস ব্যবহার করতে হবে। সো ইন দ্যাট কেস আমাদের আউটপুট গুলো এরকম 10 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে আসছে, অর্থাৎ কাউন্টিং ব্যাকওয়ার্ড। সো আমরা যদি আমাদের কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজনে যদি এরকম করতে হয় যে ব্যাকওয়ার্ড কাউন্টিং এর প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি। সো এরপরে সিম্পল নেস্টেড ফর লুপ। সো এখন একটা বিষয় হচ্ছে যে যেমন হচ্ছে আমি যেটা এখন বললাম যে 100 জন স্টুডেন্টের রেজাল্ট ক্যালকুলেট করা। তো এখন 100 জন স্টুডেন্টের ক্যালকুলেট করতে গেলে দেখা যায় একটা সেকশনে আমাদের 100 জন রয়েছে, বা একটা ক্লাসে 100 জন রয়েছে, আরেকটা ক্লাসে ধরি আরো 100 জন রয়েছে। তাহলে একটা লুপ দিয়ে তো আমরা একটা 100 জন স্টুডেন্টের জন্য রেজাল্ট ক্যালকুলেট করতেছি। এরকম যদি আমাদের 10টা ক্লাস থাকে, তাহলে আমাদের কি 10টা লুপ লিখবো? না, আমরা 10টা লুপ লিখবো না, আমরা নেস্টেড লুপ ব্যবহার করবো, অর্থাৎ এক লুপের ভিতরে আরেকটা লুপ থাকবে। ঠিক আছে? তো প্রথম ক্লাসের 100 জন শেষ হয়ে গেলে দ্বিতীয় ক্লাসের 100 জন শুরু হবে, দ্বিতীয় ক্লাসের 100 জনের রেজাল্ট শেষ হলে তৃতীয় ক্লাসের 100 জন শুরু হবে। তো এইভাবে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড আপ টু 10 পর্যন্ত, অর্থাৎ আমরা আমাদের যতগুলো ক্লাস থাকে সেই অনুযায়ী আমি ততগুলো ক্লাসের জন্যই কি রেজাল্ট জেনারেট করতে পারি। তো এর জন্য আমাদের নেস্টেড লুপের প্রয়োজন হয়। তো নেস্টেড লুপ ব্যবহার করলে আমাদের কোডটা এফিশিয়েন্ট হয়। তো এখন নেস্টেড লুপ ব্যবহার করার সুবিধাটা হচ্ছে এটা যে আমাদের একটা ক্লাসের জন্য আহ, একটা ক্লাসের জন্য যদি আমাদের 5 লাইনের কোড প্রয়োজন হয়, তো আমরা যদি এখন 10টা ক্লাসের স্টুডেন্টের করতে চাই, আর আজ আমি 10টা লুপ ব্যবহার করি, তখন আমাদের কি হয়ে যাবে, 50 লাইনের কোড লিখতে হবে। ঠিক আছে? বাট আমরা যদি নেস্টেড লুপ ব্যবহার করি, তাহলে এই যে 5 লাইনের যে কোড, এই 5 লাইনের কোড দিয়ে হয়ে যাচ্ছে। তো তার মানে আমরা আহ, যত এফিশিয়েন্ট করতে পারি। তো ইনিশিয়ালি আমরা দেখলাম যে 100 জন স্টুডেন্টের জন্য 100 লাইনের প্রয়োজন, বা 100 লাইন 300 লাইনের প্রয়োজন, পরে সেটাকে ছোট করে আমরা 3 লাইনের মধ্যে নিয়ে আসলাম। এরপরে যদি আরো ক্লাস যদি বাড়াইতে চাই, তো এগেইন দেখা যাচ্ছে যে আমাদের আহ 5 লাইনের জায়গায় 50 লাইনের প্রয়োজন। তো আমরা এটাকেও আবার 50 লাইন থেকে ছোট করতে করতে 5 লাইনে নিয়ে আসতে পারি, যদি আমরা এই নেস্টেড লুপটা ব্যবহার করি। তো নেস্টেড লুপ ব্যবহার করার, ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসের এই স্টুডেন্ট গুলো, ফার্স্ট ক্লাসের স্টুডেন্ট গুলোর রেজাল্ট, ফর ফর এক্সাম্পল, জাস্ট ফর এক্সাম্পল, যে আমরা এইভাবে ক্যালকুলেট করে ডিসপ্লে করছি। ফার্স্ট ক্লাস শেষ হয়ে গেলে আমরা সেকেন্ড ক্লাসের গুলো করছি। তো এটা ধরি ফার্স্ট ক্লাস, এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। তো এরকম হচ্ছে যে আমাদের আউটপুট। তো এই ক্ষেত্রে আমরা নেস্টেড লুপ ব্যবহার করতে পারি। ঠিক আছে? সো নেস্টেড লুপ ব্যবহার করলে কোডটা এই কয়েক লাইনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, খুবই এফিশিয়েন্ট হয় যদি আমরা নেস্টেড লুপ ব্যবহার করি। তো নেস্টেড লুপটা হচ্ছে একটা লুপের ভিতরে আরেকটা লুপ। যেমন এখানে যে বাইরের লুপটা হচ্ছে কি, স্কোপ হচ্ছে এই পর্যন্ত, বাইরের লুপটা এখানে শুরু হয়ে এখানে শেষ হচ্ছে। আর এখানে যে ভিতরে আরেকটা লুপ আমরা ব্যবহার করতেছি, এটা হচ্ছে নেস্টেড লুপ, অর্থাৎ এই লুপের বাইরের লুপের ভিতরে আমাদের এই লুপটা রয়েছে, রাইট? সো আমরা এখানে যেটা যেটা দেখতে পাচ্ছি যে x=1, তার মানে ধরে নিচ্ছি যে ক্লাস 1 এর জন্য 10 জন স্টুডেন্টের ভ্যালু আমরা এখানে প্রিন্ট করব। সো এখানে যখন x এর ভ্যালু 1, তখন এই লুপটা আমাদের কতবার চলবে? 10 বার চলবে। 10 বার শেষ হয়ে গেলে x=2 যখন আবার 2 আসবে, তখন আবার 10 বার চলবে। x=2 যখন 3 আসবে, তখন আবার 10 বার চলবে। তো আলটিমেটলি এখানে আহ 10 < 10 অ্যাকচুয়ালি, যেহেতু < 10, তাহলে 9 বার ঘুরবে অ্যাকচুয়ালি। x=1, x< 10, 9 বার ঘুরবে। তো এখানে 9 বার ঘুরবে, আবার এখানেও 9 বার ঘুরবে, টোটাল অ্যাকচুয়ালি 99 বার ঘুরবে। লুপটা 99 বার ঘুরছে, বাট আমরা 99টা স্টুডেন্টের জন্য, যেমন এখানে 9টা ক্লাস আমরা দেখতে পাচ্ছি, বা 9টা ক্লাসের প্রতিটা ক্লাসে যদি 9 জন করে স্টুডেন্ট চিন্তা করি, তাহলে 99 জন, ঠিক আছে, ন না 81 জন হবে, 81, রাইট, 81 হবে। সো 81 বার লুপ চলতেছে, বাট অনলি কয়েক লাইনের কোড আমরা এখানে লুপ লিখেছি। 81 স্টুডেন্টের জন্য রেজাল্ট ক্যালকুলেট করতে মাত্র এখানে, ফর এক্সাম্পল, 2 3 4 লাইনের কোড আমরা এখানে লিখে শেষ করে দিতে পারতেছি।
বা যদি নেস্টেড লুপ না ইউজ করতাম, এই একই লুপ আমাদের 9 বার লিখতে হতো। ঠিক আছে, একই লুপ 9 বার লেখার চেয়ে আমাদের এখানে নেস্টেড লুপ ব্যবহার করাটা খুবই ইফিশিয়েন্ট। ঠিক আছে, তো যখন এক্স এর ভ্যালু 1, তখন এই 1 এর জন্য এই 9টা ভ্যালু আমাদের ডিসপ্লে হচ্ছে। এরপরে যখন এখানে এক্স এর ভ্যালু 2 হবে, এগেইন আমাদের এখানে 9টা ভ্যালু ডিসপ্লে হবে। এক্স এর ভ্যালু যখন এখানে 3 হবে, এগেইন আমাদের এখানে এরকম 9টা ভ্যালু আমাদের ডিসপ্লে হবে। সো এটা হচ্ছে বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই আমাদের কি নেস্টেড লুপ ব্যবহার করতে হয়। So that's all for today's lesson. I hope you have understood it clearly. দেখা হবে নেক্সট লেসনে। টিল দেন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।